গণভোট নিয়ে আপনাদের অবস্থান কি, এবং পাশাপাশি আরও একটু জানতে চাই যে গণমাধ্যমের খবর যে মিত্ররা বিএনপির কাছে 100-র বেশি আসন চাইছে, সেটি কি মানদণ্ড কিনা, বা সে কারণে বিএনপির সাথে অনেক সুর আপনাদের মিলে যাচ্ছে? না, এখানে দেখুন ব্যাপারটা এখন রাজনীতির কিছু বিষয় নিয়ে ফয়সলা আমরাও করতে চাই আর কি। ধরেন কারা কী কারণে কোন দুঃখে হাসান মাহমুদের পদলেহন করেছে, আর আমরা কোন দুঃখে পড়ে ব্যবসা বাণিজ্য সব কিছু হারিয়ে হামলা মামলা জেল জুলুম সহ্য করে সরকারের সাথে 1 সেকেন্ডের জন্য আপোষ করি নেই, তাইলে ওই আপোষকামীদের সাথে তো আমাদের মানে ব্যাপারটা হবে না। মানে আমরা যখন মানে চরম লড়াই লিপ্ত, তখন আপনার শেখ মুজিবের পরিবার বাগদাদ থেকে ইসলাম প্রচারের জন্য আসছে, তাদের পুরো বংশ তালিকা একের পর এক বলে শেখ হাসিনাকে একেবারে আউলিয়া পর্যায়ে বিবি খাদিজা বা আয়েশার সাথে তুলনা করে তাদের পদলেহনকারীদের সাথে তো আমাদের বিভিন্ন হবে না। আর রাজনৈতিক দ্বিচারিতার ব্যাপারটা দেখেন, দ্বিচারিতার ব্যাপার হলো প্ল্যান এ হলো যে আপনার পিয়ার, প্ল্যান বি হলো যে আমরা করব না, তাহলে তো এটাই তো রাজনৈতিক সুবিধাবাদী। আবার আরেকটা কথা চিন্তা করতে, আমি আপনাকে বললাম যে নারী উপস্থাপক থাকলে ওনারা আসেন নাই এবং ওনারা ঝেড়ে কাটতেছেন না। ওনারা ক্ষমতায় গেলে কি নারী স্বাধীনতা কতটা বিশ্বাস করবেন, আমরা এখন থেকেই আমরা ওনাদের মুখ থেকে শুনতে পাচ্ছি, তো আমরা বিভিন্ন জায়গায় জানতে পাচ্ছি। আমরা জন্য আতঙ্কিত, আমরা মনে করি যে আসলে রাজনীতিটাকে ধর্মটাকে রাজনীতি থেকে সম্পূর্ণ আলাদা করে দিতে হবে। আমাকে অবশ্য ভালো জায়গায় বসেছেন একজন বামপন্থী একজন ডানপন্থী, তার মধ্যে আমি মধ্যপন্থী আছি। এখন এখানে আপনার যেটা বলেছেন, জামাত ইসলামের একজন আলোচক বলেছেন যে নারীরা নাচতে পারবে তবে শুধু নারীদের সামনে, এই কথাটা উনি বলেছেন। আবার কিন্তু আবার আপনারা জামাত ইসলামের আরেকজন কিন্তু বলেছেন যে পূজা এবং রোজা কিন্তু একই বৃত্তের দুটি ফুল। তার মানে ধর্মটাকে রাজনীতির জন্য কিভাবে ব্যবহার করছে, বা রাজনীতিটাকে সাথে ধর্মটাকে কিভাবে একদম গুলিয়ে ফেলেছে। তো সেইখান থেকে আসলে আমরা ভালো কিছু চাই আর কি। আমরা জাতীয়তাবাদী ইসলামী একটা রাজনৈতিক মানে শক্তিকে নিয়ে এগিয়ে চেয়েছিলাম, কিন্তু ইসলামী অনেকগুলো দল যাদের মধ্যে ঈমান আকীদা বিশ্বাস এবং তরিকাগতভাবে চরম পার্থক্য থাকার পরেও তারা কিন্তু আপনারা এই মুহূর্তে মনে করছে যেহেতু এটা অনুকূল পরিবেশ দেখি আমরা একটা জোট টোট করে কিছু করতে পারি কিনা, বা আমরা একটা মানে করতে মানে একটা এই ধরনের একটা সমস্যার কারণেই আমরা এখন নির্বাচন বা এটা নিয়ে যেটা বলেছে যে পিয়ার টিয়ার নিয়ে আপনার নির্বাচনকে প্রলম্বিত করার একটা চেষ্টা, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর আপনি যেটা বলেছেন যে আপনার এই যে মানে আমরা ঐক্যমত্য কমিশনে আমরা আপনার সত্যিকার অর্থে একটা এই অভ্যুত্থান বলেন বিপ্লব বলেন এর পরপরই কিন্তু আমরা চেয়েছিলাম যে অতি দ্রুত একটা অতি দ্রুত নির্বাচন হলে দেশের অসংখ্য সংকটের সমাধান হয়ে যেত। আজকে নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য আজকে আমরা শিউরে ওঠার মতো মানে খবর পাচ্ছি কি আপনার সচিবের পদ বেচা কিনা হচ্ছে, নিলামে উঠছে সচিবের পদ, কর্পোরেশনের পদগুলো নিলামে উঠছে 100 কোটি 150 কোটি 200 কোটি, সচিব পদ 30 কোটি 35 কোটি, তারপরে আপনার একজন উপদেষ্টার এপিএস বা আপনার নাহিদ ইসলাম আজকে বলতে বাধ্য হচ্ছে যে উপদেষ্টারা দুর্নীতির সাথে জড়িয়ে গেছে এবং তারা সবাই সেভ এক্সিটের জন্য তারা চিন্তা করছে। এর পরিস্থিতিতে কত ভয়াবহ নির্বাচনটা যত সময় না হওয়ার জন্য, এবং আমরা ওই জন্য নির্বাচনটা চাই। এবং নির্বাচন চাওয়ার প্রেক্ষিতে আমরা গতানুগতিক নির্বাচনের বাইরে আমরা রাষ্ট্রের কিছু সংস্কার চেয়েছি, এটা সারা জাতি চেয়েছে, এবং একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে। সংস্কার কমিশনগুলো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদা বক্তব্য নিয়ে তারা কিন্তু একটা এজেন্ডা তৈরি করেছে। এই এজেন্ডার মধ্যে দিয়ে ধরেন আমরা যখন আলাদা আলোচনা করেছি তখন আমাদেরকে সামনে প্রস্তাব এসেছে যে 17 বছরের জন্য আপনার ভোটারদেরকে 17 বছরের বয়স করা, আমরা সেটা প্রত্যাখ্যান করেছি। 23 বছরের প্রার্থীও সেটাকে প্রত্যাখ্যান করেছি। বাংলাদেশটাকে 8টি প্রদেশে বিভক্ত করা, সেটা আমরা প্রত্যাখ্যান করেছি। সেখান থেকে প্রত্যাখ্যান করে কিছুটা ওনারা গ্রহণ করে কিছুটা বর্জন করে 20টা ইস্যু নিয়ে আমাদের সামনে ওনারা এসেছেন। আমরা এই 20টা ইস্যুতে আমরা কিন্তু অগাস্টের 31 তারিখের মধ্যে কিন্তু আমরা এটাতে আপনার জুলাইয়ের 31 তারিখের মধ্যে কিন্তু আমরা রাত 10টার মধ্যে কিন্তু ওটাকে আমরা সমাপ্ত করতে পেরেছি। আমরা 20টা বিষয় নিয়ে আমরা একমত হয়েছি, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় দ্বিমত আছে।